কোনো রিসেট বাটন দিয়ে ৭১-এর স্মৃতিকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে কথা বলছি। আমাকে বলতেই হচ্ছে যে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে যখন পাকিস্তানি হানাদারেরা বুঝে গেল যে এই দেশটাকে আর দখলে রাখা যাবে না, তখন তারা একটা ফন্দি করেছিল যে এই দেশের যে বুদ্ধিজীবীরা আছে তাদেরকে হত্যা করতে হবে। তারা তো সব বুদ্ধিজীবীকে চেনে না, তাই তারা সাহায্য নিয়েছিল আল বদর বাহিনীর। আল বদর বাহিনী সৃষ্টি হয়েছিল ইসলামী ছাত্র সংঘের শিক্ষিত যুবকদের দিয়ে। জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্র সংঘর লোকেরাই তৈরি করেছিল এই আল বদর বাহিনী। তাদের কাজ ছিল শনাক্ত করা এই বুদ্ধিজীবীদের, তাদের কাজ ছিল তালিকা প্রণয়নে সাহায্য করা রাও ফরমান আলীকে। আমরা সবাই জানি যে রাও ফরমান আলীর ডায়েরিতে বেশ কিছু সংখ্যক বুদ্ধিজীবীর নাম পাওয়া গেছে। ডিসেম্বর মাসে এই হত্যাযজ্ঞ শুরু করার আগেই ২৫শে মার্চ ১৯৭১ সালের ২৫শে মার্চ তারা আসলে অপারেশন সার্চলাইটের মাধ্যমেই এই হত্যাযজ্ঞ বা জেনোসাইড শুরু করেছিল এবং সে সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ অনেকজন শিক্ষক শহীদ হয়েছিলেন এবং এটা পুরো ৯ মাস জুড়েই এই হত্যাকাণ্ড চলেছিল, এই জেনোসাইড চলেছিল। তবে এই ডিসেম্বরে এসে যখন তারা বুঝতে পারলো যে আর থাকা যাবে না, শাসন করা যাবে না, শোষণ করা যাবে না, তখন তারা একটা বড় লিস্ট বা তালিকা করেছিল। রাও ফরমান আলীর ডায়েরি থেকেই জানা যায় যে তিনি ১০ তারিখ সকালবেলায় গিয়েছিলেন আমাদের পিলখানায় এবং সেখানে কাদালেপা মাইক্রোবাসগুলো দেখেছিলেন এবং কাদালেপা মাইক্রোবাস কেন ছিল সেই আলোচনাটাও তারা সেদিন সেই পিলখানায় করেছিলেন। অর্থাৎ সেই রাত থেকেই বুদ্ধিজীবী নিধন যজ্ঞ শুরু হয়েছিল। ১০ ডিসেম্বর দিবাগত রাতে আমার বাবা সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে গিয়েই এই অপহরণ করেই এই হত্যাযজ্ঞ শুরু করা হয়েছিল এবং একটা খুব বিস্ময়কর ব্যাপার যে ১০ ডিসেম্বর, ১১, ১২, ১৩ ডিসেম্বর পর্যন্ত যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, উঠিয়ে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয়, তাদের সবাই সাংবাদিক। ১০ তারিখে অর্থাৎ দিবাগত রাতে সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে যাওয়ার পর ১১ তারিখে আনম গোলাম মুস্তফা এবং সৈয়দ নজমুল হককে ধরে নিয়ে যাওয়া হয়। ১২ তারিখে নিজামুদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয়। ১৩ তারিখে সেলিনা পারভিনকে, ১৪ তারিখে শহীদুল্লাহ কায়সারকে এবং এই ১৪ তারিখেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একের পর এক শিক্ষককে ধরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে মুনির চৌধুরী ছিলেন, রাশিদুল হাসান ছিলেন, মুফাজ্জল হায়দার চৌধুরী ছিলেন, এরকম অনেকেই ছিলেন। কেন এরা হত্যাযজ্ঞের শিকার হলো? কারণ এরা তাদের ভাবনা চিন্তা দিয়ে বাঙালির সাংস্কৃতিক, সামাজিক, রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক এই সমস্ত দিকটা নিয়ে লেখালেখি করতেন, ভাবতেন এবং তারা পূর্ণাঙ্গভাবে জানতেন যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের দেশটাকে শোষণ করছে। এবং আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে ৫৩ বা ৫৪ বছরের আমাদের যে ইতিহাস, এই ইতিহাসে এই মানুষেরা যদি সে সময় থাকতেন, বেঁচে যেতেন, তাহলে হয়তোবা এই ইতিহাসের একটু অন্য রকম কিছু হওয়ার সুযোগ ছিল। অর্থাৎ আমরা আরও কিছুটা ভালোর দিকে যেতে পারতাম। সিরাজউদ্দিন হোসেন আজীবন যে কাজগুলো করে গেছেন সে কথা না হয় বাদই থাকলো, আমি ১৯৭১ সালে এবং ৭১ সালের অবরুদ্ধ বাংলায় বসে যে কাজগুলো করেছিলেন তা নিয়ে খানিকটা কথা বলতে চাই। একটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলেছিল আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগ নামটা জয় বাংলা, বাংলাদেশ, মুক্তি ফৌজ, মুক্তি যোদ্ধা, শেখ মুজিবের জননী, শেখ মুজিবের পিতা, এই যে এই শব্দগুলো বারবার, বাংলাদেশের কারেন্সি, এই শব্দগুলো বারবার সিরাজউদ্দিন হোসেন ইত্তেফাকে ব্যবহার করেছেন এবং নানা সময় তিনি নানা দিক থেকে প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি এগুলো পরোয়া করেননি। এবং সেপ্টেম্বর মাস থেকে, মূলত সেপ্টেম্বর মাসে আগেও আছে কিছু, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে তিনি যে রাজনৈতিক ভাষ্যকর বা স্টাফ রিপোর্টার নামে তিনি যে লেখাগুলো লিখছিলেন, যে যার মধ্যে ঠক বাছিতে গা উজাড় আছে, যার মধ্যে এরকম অনেক কিছুই আছে যেগুলো নিয়ে তিনি লেখার পরে
টনক নড়েছিল এই সামরিক সরকারে। তারা দেখতে পাচ্ছিল যে সিরাজউদ্দিন হোসেন একদম লক্ষ্যভেদী লেখাগুলো লিখছেন। যেমন ঠকবাছিতে গা উজাড়ের কথাই বলা যাক। ঠকবাছিতে গা উজাড়ে তিনি বলছেন যে কারণে বিচ্ছিন্নতাবাদী বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, একই কারণ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে আনা যায়, কারণ একে অন্যকে বিচ্ছিন্নতাবাদী কিন্তু তারা বলে চলেছেন। এতদিনে নামে তিনি একটা সম্পাদকীয় লিখেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন এটাকে পাকিস্তানের অভ্যন্তরীণ ঘটনা বলে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন তারা স্বীকার করছেন যে এটা আসলে আন্তর্জাতিক আলোচনার বিষয়। এই কথা বলে সিরাজউদ্দিন হোসেন বলেতে এতদিনে তাদের এই হৃদয়ঙ্গম তারা করতে পারলেন, কিন্তু এর মধ্যে বহু সময় গড়িয়ে গেছে। তো আমি আজকে এই সিরাজউদ্দিন হোসেনের কথা বলতে গিয়ে আসলে আমি শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছি এবং স্মরণ করছি 30 লাখ মানুষকে যারা এ সময় শহীদ হয়েছেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশটি পেয়েছি। আমাদের সুযোগ এখনও আছে, আমরা যেন সেই 71-এর অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে পারি এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের দেখানো পথ দিয়েই আমরা চলতে পারি। সবাইকে আমাদের মুক্তির জন্য, একটা যুদ্ধ যে হচ্ছে, মুক্তির জন্য আমাদের লড়াই করতে হবে। কে কোন পক্ষ নেবে, কে 71-এর পক্ষে, সেটাই এখন জানাটা খুব জরুরি। ধন্যবাদ।